হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আবারও। আজকে একটা বিশেষ ক্লাস, তোমাদের বলতে পারো একটা গাইডলাইন মূলক ক্লাস, এবং বলতে পারো তোমরা এই শর্ট সময়ে কিভাবে বায়োলজিতে খুব ভালো একটা মার্কস বা কিভাবে এ প্লাস কনফার্ম করবা, ঠিক আছে? তার মানে আজকে যে ক্লাসটা হবে এই ক্লাসটা দেখলে তোমরা পরে কি পাবা, যে এই ক্লাসটা দেখলে তোমরা এইচএসসি তে কোন বিষয়গুলো বা কোন টপিকগুলো থেকে কোশ্চিন আসবে সে বিষয়ে একটা ধারণা পেয়ে যাবা। ওকে? এবং আমি এখানে যে টপিকগুলো নিয়ে ক্লাসটা সাজিয়েছি সে টপিকগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। আমরা সেগুলো স্লাইড গেলে দেখতে পারবো আর কি, বুঝতে পারছো? এখন আসো, যে পাশাপাশি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবা, সময় কিন্তু খুবই অল্প। আর তোমাদের কাছে সময় কি আছে, খুবই 1 মাসেরও অল্প সময় আছে। এই সময়গুলো আর নষ্ট করা যাবে না। এই সময়গুলো কি করতে হবে ভাইয়া, একটু পড়াশোনা করতে হবে খুব ভালো করে। জিনিসগুলো এখন একদম বাজে চিন্তা সব বাদ, এখন কি করতে হবে ভাইয়া, এখন হচ্ছে পড়াশোনা করতে হবে খুব ভালো করে। এখন ধরো এই মুহূর্তে আমি তোমাদের ফুল যে সাজেশনটা আছে সেই সাজেশনটা দিব, তারপরে আবার বলে দিব যে কোন অধ্যায়গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং কোন টপিকগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে তুমি যদি ক্লাসটা সম্পূর্ণ করো তাহলে তুমি এ প্লাস কনফার্ম করে এই ক্লাস থেকে যাইতে পারবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? তাহলে চলো আমরা আজকে সেই ক্লাসটায় ঢুকে পড়ি। ওকে? তো আসো, এখন আমরা পরবর্তীতে আসি। পরবর্তী যে আমাদের প্রথমেই আসো, প্রথম যে অধ্যায়টার নাম কি বলো? অধ্যায়টার নাম হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস ও বিভিন্নতা। কি বললাম ভাইয়া? প্রাণীর শ্রেণীবিন্যাস ও বিভিন্নতা। ক্লিয়ার? দেখো, সরি, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই তো। দেখো, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা খুবই ভাইটাল একটা অধ্যায়, এবং এই অধ্যায় থেকে তোমরা ধরে রাখো এই অধ্যায় থেকে 10 মার্ক কোশ্চিন আছে, বুঝতে পারছো? তার মানে এই অধ্যায় হচ্ছে একটা 3 স্টার ইম্পর্টেন্ট অধ্যায়। ওকে? একটু কালারটা চেঞ্জ করে নেই। তাহলে এই অধ্যায়টা কেমন ভাইয়া বলো? এই অধ্যায়টা হচ্ছে একটা 3 স্টার ইম্পর্টেন্ট অধ্যায়। 3 স্টার তার মানে কি, এখান থেকে কোশ্চিন আসবেই, এখান থেকে 10 মার্ক তুমি কমন পাবা। ঠিক আছে? এখন আসো, যে কোন জিনিসগুলো আমরা বেশি বেশি করে পড়বো বা কোন জিনিসগুলো পড়লে আমরা পরীক্ষা কমন পাবো, এই তো। দেখো, প্রথমে আসো, দেখো এখানে আমি কয়েকটা জিনিস বলছি। একটা হচ্ছে আমাদের প্রতিসাম্যতা, একটা হচ্ছে আমাদের কি বলো, প্রতিসাম্যতা বা সিমেট্রি। তোমরা জানো সবাই প্রতিসাম্যতা বা সিমেট্রি। প্রতিসাম্যতা সম্পর্কে তোমরা অনেক ভালো করছো, ওগুলো তোমরা পূর্ণাঙ্গ ক্লাসগুলো যেগুলো আছে সেগুলো করলে অনেক ভালোভাবে বুঝবো আর কি। মূলত আজকে তোমাদের এইটা হচ্ছে যে কি সাজেশন ক্লাস। এই সময়ে বা এই অল্প সময়ে তোমরা কি কি পড়বা আর কি কি স্কিপ করবা সেই বিষয়ের আজকের ক্লাসটা, বুঝতে পারছো? তাহলে আসো, তার পরবর্তীতে সিলম। তার পরবর্তীতে কি ভাইয়া? সিলম। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো, এই সিলমটা কমার্কে হরহামেশাই চলে আসে। দেখবে তোমরা একটু, যে বোর্ড কোশ্চেন গুলো খুললে দেখবে যে কোনো না কোনো বোর্ডে এই সিলম কাকে বলে চলে আসছে, বুঝতে পারছো? তারপরে আসো, যে সিলমের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস যেটা আছে এটা বলছে। একটু যদি বলে দেই তোমাদেরকে সিলম সম্পর্কে, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সিলম ব্যাপারটা হচ্ছে কি, মনে রাখবা আমাদের যে ভ্রূণস্তর আছে, আমাদের ভ্রূণস্তর হচ্ছে কয়টা বলো? আমাদের ভ্রূণস্তর হচ্ছে 3টা, তাই না? তাহলে ভ্রূণস্তর 3টার মধ্যে প্রথমে হচ্ছে একটোডার্ম, তারপর হচ্ছে মেসোডার্ম, তারপর হচ্ছে এন্ডোডার্ম। সেই মেসোডার্ম স্তর থেকে সিলম হইতে হলে তাকে অবশ্যই কয়েকটা জিনিস কোয়ালিফাই করতে হবে। কয়েকটা জিনিস কি করতে হবে? কোয়ালিফাই করতে হবে। কি কি আসে বলো? কয়েকটা জিনিস, প্রথমে একটা হচ্ছে, সেটা হচ্ছে অবশ্যই ভ্রূণীয় মেসোডার্ম থেকে হইতে হবে। কি হইতে হবে ভাইয়া? ভ্রূণীয় মেসোডার্ম থেকে হইতে হবে। তাহলে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত, এবং এইখানে একটা পর্দা থাকবে, যে পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। কি বললাম ভাইয়া? পেরিটোনিয়াম। টোনিয়াম। ক্লিয়ার? তাহলে এই পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। তাহলে বলো, ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি এবং পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত যে গহ্বর তাকে আমরা বলবো সিলম, বুঝতে পারছো? এটা আসলে তোমরা ছোট্ট করে লিখে দিবা কোনো ঝামেলা ছাড়া। ওকে? তারপরে আসো, এটা গেল আমাদের। তারপরে দেখো, প্রধান প্রধান পর্বর কথা বলা হচ্ছে এখানে, যে প্রধান পর্বসমূহ তোমরা জানো, যে এই যে শ্রেণীর বিভিন্নতা যে আছে, প্রাণীর বিভিন্নতা আছে এবং শ্রেণী বিন্যাস আছে, তোমরা জানো আমাদের মোট পর্ব হচ্ছে 33টা। কয়টা ভাইয়া? 33টা। তাহলে মোট পর্ব হচ্ছে ভাইয়া 33টা। 33টার মধ্যে 9টা হচ্ছে মেজর। 9টা হচ্ছে কি ভাইয়া? মেজর। সেই 9টা পর্ব থেকে কোশ্চিন গুলো কিন্তু সব থেকে বেশি আসে। হ্যাঁ? তাহলে এই 9টা পর্ব আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। তারপরে আমি বলবো যে আরো বেশি বেশি করে পড়বা কোন পর্বগুলো। তবে 9টা পর্ব আমার, যদি বলো যে ভাইয়া আপনার পক্ষ থেকে কি বলবো, আমি বলবো যে 9টা পর্বই ভালো করে পড়ে যাও। কারণ সেখান থেকে তোমরা এমসিকিউ পাবা, এবং কপাল ভালো থাকলে দেখবে যে আমি যে পরবর্তীতে বলবো সেখান থেকে কমন পাবা। তবে সব থেকে ভালো হচ্ছে কি 9টা পর্ব একটু ধারণা রাখা, বুঝতে পারছো? তাহলে এখন আসো, তাহলে এখানে কি বললাম ভাইয়া, যে এখানে হচ্ছে আমাদের 9টা হচ্ছে আমাদের কি পর্ব? মেজর পর্ব, তাই না? কি কি আছে? পরিফেরা, তারপরে হচ্ছে নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এগুলো তোমরা পড়ে আসছো। নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, আমরা সব জানি এগুলো, তাই তো? তো ওই পর্বগুলোর বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার?
তাহলে আসো তার মধ্যে দেখো বিশেষ করে কি কি পড়বা, নিডারিয়া খুবই ইম্পর্টেন্ট, নিডারিয়া খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু পর তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দেখো নিডারিয়া কথাটা ভালো করে মাথায় রাখো। তারপর আসো প্লাটিহেলমিনথিস খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নেমাটোডা মলাস্কা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর একটা আছে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা এবং এখানে একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। তাহলে দেখো তো 1 2 3 4 5 6, 9টার মধ্যে 6টা বলছি আমি। বাদ বাকি গুলো একটু দেখবা, তবে এই 6টা মোটামুটি পরীক্ষায় দেখবা যে বেশিরভাগ সময় চলে আসে, বুঝতে পারছো? স্কিপ করবা না কেউ, যেহেতু আমি বলছি এই অধ্যায় থেকে 10 মার্ক পাবা, সেহেতু এগুলো পড়তে বেশি সময় লাগবে না। জাস্ট একটু করে পড়ো, একবার করে রিভাইজ করো, দেখবে যে তোমাদের মনে পড়ে যাবে। তাহলে বললাম যে নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, আর্থ্রোপোডা এন্ড একাইনোডার্মাটা, বুঝতে পারছো? এখন আসো আরেকটা জিনিস বলতেছি, এখানে দেখো এখানে হচ্ছে আর্থ্রোপোডা। এখানে কি ভাইয়া? আর্থ্রোপোডা। ওকে, একটু ক্লিন করে নেই, এখানে একটু অন্য কালার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে একটা আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। দেখো এই নিডারিয়া এবং আর্থ্রোপোডা একটু স্পেশাল কেন? কারণ তোমাদের এর পরবর্তী যে অধ্যায়টা আছে, সেই পরবর্তী অধ্যায়ে গেলে তোমরা দেখবে প্রাণীর পরিচিতি, তাই না? সেখানের মধ্যে প্রথম যে অপশনটা আছে, প্রথম যে মানে সেগমেন্টটা আছে, ভাগটা আছে, বা প্রথম যে আমাদের লেসনটা আছে, সেটা হচ্ছে কি আমাদের হাইড্রা। হাইড্রা কিন্তু সেই নিডারিয়া পর্বের প্রাণী, হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী। এবং পরবর্তীতে আছে কি বলো ভাইয়া? পরবর্তীতে আছে আমাদের কি বলো? আমাদের আছে ঘাসফড়িং, তাই না? সেই ঘাসফড়িং হচ্ছে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণী, আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তার মানে তুমি যদি এখানে আর্থ্রোপোডা এবং এখানে নিডারিয়া ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমার ওখানের ওই নিডারিয়ার পরবর্তীতে হাইড্রা এবং ঘাসফড়িং এর অনেকগুলো বৈশিষ্ট্য হয়ে যাবে। তাহলে তোমরা একবার পড়লে দুইটা জিনিস এখান থেকে কভার। তাহলে দেখো তো এই যে এটাও গেল, আবার এখান থেকে আর্থ্রোপোডাও গেল। তাহলে যদি দুইটাই চলে যায়, তাহলে বাকি থাকলো আর কয়েকটা, বাকি থাকলো 4টা। এখন এটা কি তোমাদের জন্য ইজি না? বলো তো দেখি, ইজি কিনা? এখন তার পরবর্তীতে প্লাটিহেলমিনথিস, মলাস্কা আর একাইনোডার্মাটা, এগুলো একবার করে পড়লে ইনশাল্লাহ তোমরা ভালো একটা ফল নিয়ে আসবা। ওকে, তার পরবর্তীতে আসো কর্ডেটা পর্বের প্রাণী। এখন আসো স্পেশাল করে কর্ডেটাকে কেন আলাদা করলাম বা কেন? দেখো এই যে আমরা এতক্ষণ ধরে বলতেছি যে এগুলান সবগুলান, দেখো এই যে 9টা পর্ব আছে, এই 9টা পর্বের মধ্যে প্রথম 8টা পর্ব হচ্ছে নন কর্ডেট, মানে কি এদের মেরুদণ্ড নেই, নন কর্ডেট। আর পরবর্তী যে একটা আছে, এই একটা হচ্ছে কর্ডেট, একটা হচ্ছে কি ভাইয়া? কর্ডেট। ক্লিয়ার? একটা হচ্ছে কর্ডেট, যার জন্য ওই কর্ডাটাকে আমরা আলাদা করে রাখছি, কর্ডাটাকে আলাদা করে রাখছি। ক্লিয়ার? কর্ডা পর্বের বৈশিষ্ট্য কি? আমার মাঝে যে বৈশিষ্ট্যগুলো আছে বা তোমার মাঝে যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো হচ্ছে কর্ডা পর্বের বৈশিষ্ট্য। ওকে, দেখো কর্ডা পর্বের মধ্যে আসো। দেখো কর্ডা পর্বের মধ্যে আবার কিন্তু কিছু উপশ্রেণী বা কিছু ভাগ আছে, আরো সেই ভাগগুলো পড়তে হবে। তার মধ্যে দেখো একটা আছে কন্ড্রিকথিস, এটা মাছের কন্ড্রিকথিস। তারপরে অস্ট্রিকথিস। তারপরে আরেকটা আছে অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি। তো তোমরা এই দুটো খুব ভালো করে পড়ো, কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস, আরেকটা আছে অস্ট্রিকথিস। ঠিক আছে? তার পরবর্তীতে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে দেখো এমফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস। মানে কি? এই তিনটার পার্থক্যের ছক খুব আসে, পার্থক্যের ছক, বা এই তিনটা তোমরা পার্থক্যের ছক আকারে পড়বা। কোনটা কোনটা? এমফিবিয়া, এমফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস। দেখো এমফিবিয়া হচ্ছে উভচর, উভচর যেটা ব্যাং, উভচর, উভচর, তাই না? রেপটিলিয়া হচ্ছে সরীসৃপ, সরীসৃপ। আসো এই অ্যাভিস হচ্ছে পাখি, অ্যাভিস হচ্ছে কি ভাইয়া? পাখি। এরা কিন্তু সবাই কর্ডেটা পরের প্রাণী, এরা সবাই কর্ডেটা পরের প্রাণী। কিন্তু এদের মধ্যে কিছু কি থাকবে? পার্থক্য থাকবে। সেই পার্থক্যগুলো কি কি একটু করে পড়তে হবে। ক্লিয়ার? একটু করে পড়তে হবে। তাহলে আমরা বুঝলাম যে এই তিনটা অ্যামফিবিয়া, রেপটিলিয়া আর অ্যাভিস। আর ম্যামালিয়ার কথা কেন বললাম না? দেখো এই ম্যামালিয়া যেটা আছে, ম্যামালিয়া যেটা আছে, এটা হচ্ছে আমরা, বুঝতে পারছো? এটা হচ্ছে আমরা। সোজা কথা, দুগ্ধ পান করায় যে বাচ্চা কাচ্চা বড় করে যেসব প্রাণী, তারাই হচ্ছে ম্যামালিয়া পর্বের। ঠিক আছে? আমাদের মাঝে তারপরে গরু, ছাগল, তারপরে হচ্ছে কি বাঘ, এদের মাঝে যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো হচ্ছে ম্যামালিয়া। ওকে, তাহলে আমরা এইটা বুঝলাম যে প্রথম অধ্যায়ের এই জিনিসগুলো আমরা যদি একটু করে পড়ি, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আমরা কত পাবো ভাইয়া? 10 মার্ক কমন পাবো, ইনশাআল্লাহ 10 মার্ক কমন পাবো। ক্লিয়ার? তাহলে আসো আমরা পরের অধ্যায়ে যাই, পরের অধ্যায়ে গিয়ে দেখি যে কি কি পড়তে হবে আমাদের। ওকে, হ্যাঁ, ওকে, আসো আমরা এখন আসলাম কোন অধ্যায় ভাইয়া? পরের অধ্যায়। পরের অধ্যায়ের নাম কি ভাইয়া? প্রাণীর পরিচিতি। কি কি আছে এখানে? প্রাণীর পরিচিতিতে দেখো কি কি আছে, ক্লিন করে নেই। প্রাণীর পরিচিতিতে দেখো কি কি আছে? হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ। কি কি আছে ভাইয়া? হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ। একটু আগে তোমাদেরকে আমি বলে আসলাম, কি বলে আসলাম বলো তো দেখি। একটু আগে তোমাদেরকে আমি বলে আসলাম যে এই যে হাইড্রা যেটা আছে, এই হাইড্রাটাই হচ্ছে নিডারিয়া, এই হাইড্রাটাই হচ্ছে নিডারিয়া, নিডারিয়া, নিডারিয়া। ক্লিয়ার? আর এই ঘাসফড়িংটাই হচ্ছে আর্থ্রোপোডা, এই ঘাসফড়িংটা হচ্ছে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। ক্লিয়ার? এই ঘাসফড়িংটা হচ্ছে আর্থ্রোপোডা। আর রুই মাছ যেটা আছে, এইটা পড়বে আমাদের কর্ডেটার মধ্যে, এইটা পড়বে আমাদের কর্ডেটার মধ্যে। ওকে, তাহলে এখন আসো এই যে নিডারিয়া এবং আর্থ্রোপোডা, এই দুটার বৈশিষ্ট্য তোমরা আগের অধ্যায়ে পড়ছো, যার জন্য এখানে একটু বৈশিষ্ট্যগুলো ওভাবে না জানলে চলবে, এখানে আরো বিস্তারিত করে আছে, তাই না? তো আসো এইটা দেখো, প্রতি বছরে কিন্তু কোশ্চেন এই প্রাণী পরিচিতি থেকে তোমাদেরকে বলে দেয়, এই প্রাণী পরিচিতি হচ্ছে 3 স্টার ইম্পর্টেন্ট অধ্যায়।
এই প্রাণীর পরিস্থিতিটা হচ্ছে 3 স্টার ইম্পর্টেন্ট অধ্যায়। যদি কেউ পড়ো তাহলে এতটুকু শিওর থাকো যে এখান থেকে 10 মার্ক তোমরা পরীক্ষা পেয়ে আসো, এখান থেকে 10 মার্ক পরীক্ষা পেয়ে আসো। এখন আর একটা কথা আসতে পারে এখানের মধ্যে, ভাইয়া এই অধ্যায়টা আর প্রথম অধ্যায়টা যদি কম্বাইন করে বলেন, কম্বাইন করে যদি বলি, দেখো কম্বাইন করে বললে, দেখো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুইটা কম্বাইন্ড করে আসার চান্সেস বেশি। ধরো তোমার প্রথম অধ্যায় থেকে গ মার্কে জানতে চাইলো, ধরো মনে করো নিডারিয়ার বৈশিষ্ট্য জানতে চাইলো অথবা আর্থ্রোপোডার বৈশিষ্ট্য জানতে চাইলো, ঘ মার্কে এসে তোমার দেখবা যে বলবে যে ওই পর্বের একটা প্রাণী আছে, সে প্রাণীর হচ্ছে চোখের গঠন সম্পর্কে আলোচনা করো, বা রক্ত সংবহন সম্পর্কে আলোচনা করো, বা রেশন তন্ত্র সম্পর্কে আলোচনা করো, বা প্রজনন তন্ত্র সম্পর্কে আলোচনা করো। তোমরা বুঝতে পারছো কোশ্চেনের সিকোয়েন্সটা? তাহলে এইটা হচ্ছে আমাদের 1 এবং 2 কি করে আসতে পারে ভাইয়া, কম্বাইন করে আসতে পারে। ওকে, তাহলে আসো এখন যে প্রথমে আসো, যেটা প্রথমে আছে আমাদের কি ভাইয়া, নিডারি। প্রথমে আছে নিডারিয়া পর্বের প্রাণী কি, হাইড্রা। নিডারিয়া পর্বের প্রাণী কি ভাইয়া, হাইড্রা। ওকে, তাহলে নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে হাইড্রা। আমরা এই নিডারিয়া পর্বের প্রাণীটা এখন একটু দেখবো, বুঝতে পারছো? নিডারিয়া পর্বের প্রাণীটা একটু দেখবো। দেখো প্রথমে আছে এপিডার্মিসের কোষসমূহ। কি কি আছে? এপিডার্মিসের কোষসমূহ। তোমরা সবাই জানো যে এই যে হাইড্রা যেটা আছে, হাইড্রার মধ্যে কি কি পাবো, এপিডার্মিস পাবো এবং গ্যাস্ট্রোডার্মিস পাবো, তাই না? এপিডার্মিসে থাকে কি 7টা কোষ থাকে, গ্যাস্ট্রোডার্মিসে কয়টা কোষ থাকে, 5টা কোষ থাকে। তোমরা সবাই জানো যে এপিডার্মিসে কোষ থাকে হচ্ছে 7টা, আর গ্যাস্ট্রোডার্মিসে কোষ থাকে হচ্ছে 5টা। থাকে না কোন দুইটা সেটাও জানো? আমরা জানি থাকে না হচ্ছে জনি ভাই, তাই না? জনি ভাই, জনি ভাই। এখন আসো জনিতে কি, জতে জনন কোষ, জতে কি ভাইয়া, জনন কোষ, জনন কোষ, জনন কোষ। আর নতে কি, নিডোসাইট, নতে নিডোসাইট। বুঝতে পারছো? তাহলে হচ্ছে কি জনন কোষ এবং নিডোসাইট, এটা কোথায় থাকে না, গ্যাস্ট্রোডার্মিসে থাকে না, আর থাকে কোথায়, এপিডার্মিসে। তার মানে এপিডার্মিসে যে কোষগুলো আছে এই কোষগুলো সম্পর্কে আমাদের একটু ভালো করে জানতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম যে এপিডার্মিসের কোষসমূহ এখানে ইম্পর্টেন্ট। তারপরে দেখো নেমাটোসিস্টের প্রকারভেদ। নেমাটোসিস্টের প্রকারভেদ এটা অ্যাকচুয়ালি ওভাবে ইম্পর্টেন্ট না, তারপরেও পড়ে নিবা। কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা সেটা বলতেছি, এখানে লেখা হয়নি, এখানে বলতেছি। দেখো ইম্পর্টেন্ট এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে ভাইয়া নিডোসাইট, একটি আদর্শ নিডোসাইট, একটি আদর্শ নিডোসাইট, নিডোসাইট, একটি আদর্শ নিডোসাইট এর গঠন পারলে চিত্র সহ দেখবা। কি সহ ভাইয়া? চিত্র সহ। তাহলে একটি আদর্শ নিউরোসাইটের গঠন চিত্র সহ দেখতে হবে। ক্লিয়ার? একটি আদর্শ নিউরোসাইটের গঠন কি করতে হবে, চিত্র সহ দেখতে হবে। ওকে ফাইন। তাহলে আমরা নিউরোসাইটের গঠনটা খুব ভালো করে পড়বো। এবং এই নিউরোসাইট কিন্তু হাইড্রার একটা স্পেশাল বৈশিষ্ট্য, তোমরা জানো সবাই এই নিউরোসাইটটা কিন্তু স্পেশাল বৈশিষ্ট্য। তোমরা জানো এই নিউরোসাইটের ভিতরে কি থাকে, হিপনোটক্সিন থাকে। সেই হিপনোটক্সিন দিয়ে আমরা কি করি, কোনো একটা হাইড্রা কি করে, কোনো একটা প্রাণীকে অবশ করে ফেলে, তারপর সেটাকে আস্তে আস্তে কোষিকার মাধ্যমে খেয়ে ফেলে। এগুলো আমাদের পূর্ণাঙ্গ ক্লাস যেগুলো আছে সেখানে তোমরা পাবা। বুঝতে পারছো? তাহলে আমরা পাইলাম এটা। এখন পরবর্তীতে দেখো খুব সুন্দর একটা টপিক দেওয়া আছে, সেটা হচ্ছে হাইড্রার চলন। হাইড্রার চলন সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। হাইড্রার চলন, এবং আমি আরেকটা জিনিস অ্যাড করে দেই, হাইড্রার জননটাও একটু দেখিও, হাইড্রার জননটাও একটু দেখিও, হাইড্রার জননটাও একটু দেখিও। দেখো হাইড্রার চলনের মধ্যে কি কি আছে তোমরা জানো, ওই যে পোর্শনাল লুপিং, সমারসল্টিং, গ্লাইডিং। তো এই যে চলনগুলো আছে একবার করে দেখতে হবে, একবার করে দেখতে হবে। এগুলো তোমরা একবার জাস্ট দেখলেই পারবা। ঠিক আছে? তাহলে হাইড্রার চলন এবং জনন, তাহলে আমরা পাইলাম এখানে হাইড্রা সম্পর্কে। এখন আসো ঘাসফড়িং। ঘাসফড়িং কি আমাদের পরবর্তী, ঘাসফড়িং কোন পর্বের প্রাণী ভাইয়া? ঘাসফড়িং হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তার মানে এখন আমরা আর্থ্রোপোডা পর্বের প্রাণী যেটা আছে সেইটা সম্পর্কে একটু জানাজানি করব। দেখো প্রথমে কি বলছে, মুখপাঙ্গের বিভিন্ন অংশের চিত্র ও কাজ, তাই না? একটু কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু মুখপাঙ্গের বিভিন্ন অংশের, মুখপাঙ্গের যে বিভিন্ন অংশ আছে, মেক্সিলা, মেন্ডিবল, তারপর হচ্ছে ভার্টেক্স, জেনা, যা যেগুলান আছে আর কি, তোমরা একটু পড়ে নিবা। সোজা কথা লেবিয়াম, তারপর হচ্ছে ল্যাব্রাম, এগুলো একটু জানতে হবে ভাইয়া। হ্যাঁ, এগুলো একটু জানতে হবে। তাহলে বললাম যে মুখপাঙ্গের বিভিন্ন অংশের কাজ যেটা আছে সেটা আমরা জানলাম। দেখো রক্ত সংবহন তন্ত্র কি আছে ভাইয়া? রক্ত সংবহন তন্ত্র। কার রক্ত সংবহন তন্ত্র? ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কেমন ভাইয়া, বলতে পারবা? ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কিন্তু মুক্ত, আমাদের কিন্তু বদ্ধ। তোমরা জানো এটা, আমাদের হচ্ছে বদ্ধ বা ক্লোজড ব্লাড সার্কুলেশন আমাদের হয়। আর ঘাসফড়িং এর কি হয়? ঘাসফড়িং এর হয় লেকুনা, মানে কি ওপেন বা ওপেন ব্লাড সার্কুলেশন, এদের ক্ষেত্রে মুক্ত। ক্লিয়ার? তাহলে হচ্ছে এই রক্ত সংবহন সম্পর্কে একটু জানতে হবে। এবং সব থেকে ঘাসফড়িং এর যে বেশি খুবই ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে ওমাটিডিয়াম। এখন কথা হইতে পারে ভাইয়া ওমাটিডিয়াম কি? ওমাটিডিয়াম কি বলো তো দেখি। আমাদের চোখে যেমন, আমাদের চোখ যেমন আছে, ঘাসফড়িং এরও চোখ আছে। সেই ঘাসফড়িং এর যে চোখ আছে তাদের মধ্যে একটা বিশেষ জটিল ধরনের চোখ আছে, সেই চোখটাকে বলা হচ্ছে পুঞ্জাক্ষী। কি বলা হয়? পুঞ্জাক্ষী। সেই পুঞ্জাক্ষীর যে ক্ষুদ্রতম একক আছে সেটাকেই বলা হচ্ছে ওমাটিডিয়াম, সেটাকে কি বলা হচ্ছে? ওমাটিডিয়াম। বুঝতে পারছো?
সেই ওমাটিডিয়ামের গঠন এবং দর্শন কৌশল এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে ওমাটিডিয়ামের গঠন এবং দর্শন কৌশল খুবই ইম্পর্টেন্ট। এটা সব থেকে বেশি আসা কোশ্চিন ঘাসফড়িং থেকে, বুঝতে পারছো? তাহলে ওমাটিডিয়ামের গঠন এবং দর্শন কৌশল আমাদের জানতে হবে। তোমরা জানো দুটো দর্শন কৌশল আছে। দুটো দর্শন কৌশল কি কি আছে? সুপারপজিশন, 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 আর একটা আছে ভাইয়া অ্যাপোজিশন, অ্যাপোজিশন বা মোজাইক, তাই না? অ্যাপোজিশন। তাহলে সুপারপজিশন আর একটা কি বলো? অ্যাপোজিশন। তাহলে এই দুটো সম্পর্কে জানতে হবে, মানে কোনটা মৃদু আলোতে কোনটা, উজ্জ্বল আলোতে কোনটা, আর ওমাটিডিয়ামের গঠনটা খুব ভালো করে জানতে হবে। এই কয়েকটা জিনিস পড়ো, তাহলে তোমাদের মোটামুটি ঘাসফড়িং থেকে হয়ে যাবে। এখন আসলে তার পরবর্তীতে আমাদের আছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে রুই মাছ। কি আছে ভাইয়া? রুই মাছ, রুই মাছ, তাই না? ওকে, রুই মাছ সম্পর্কে কি পড়বো, তাই না? দেখো রুই মাছের মধ্যে দেখো হৃৎপিণ্ডের গঠন যেটা আছে, রুই মাছের হৃৎপিণ্ডের গঠন প্রায়শই কোশ্চিন আসে। এটাকে ভেনাস হার্ট বলা হয়। ভেনাস হার্ট কেন বলা হয়? কারণ এদের মধ্যে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডটা আমাদের পরিবহন হয়, তাই না? আমাদের যেমন হৃৎপিণ্ড অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড একসাথে পরিবহন করে, কিন্তু এদের ক্ষেত্রে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড পরিবহন হয়। এই কারণে একে আমরা বলি একবর্তী। অথবা বলতে পারি আবার একটা মজার কথা, যে এই হৃৎপিণ্ডের গঠন, রুই মাছের হৃৎপিণ্ডটা কেমন ভাইয়া? ভেনাস হার্ট, মানে শিরা। এখানের মধ্যে সোজা কথা কার্বন ডাই অক্সাইড শুধুমাত্র। ওকে, তাহলে আমরা এটা পড়লাম। তার পরবর্তীতে দেখো ওরা বলে দিছে, দেখো একমুখী রক্ত সংবহন, যেটা এখনই মাত্র বললাম, তাহলে এটা পড়বা। এবং শেষে দেখো ফুলকার গঠন এবং গ্যাসীয় বিনিময় বা পটকার। সোজা কথা যে ওই পটকা ফুলকা যা আছে এই সম্পর্কে একটু পড়াশোনা করবা। ক্লিয়ার? তাহলে এই যে এইটা হলো আমাদের কি বলো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের সামারি। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় অধ্যায় যদি শেষ হয়ে থাকে, তাহলে আসো আমরা পরের অধ্যায় যাই। পরের অধ্যায় যেটা আছে আসো, খুবই ইম্পর্টেন্ট। এবং এই অধ্যায় যদি কেউ না পড়ে যাও, তাহলে ধরে নাও যে তোমরা 10 মার্ক হারায় ফেলছো। এবং 10 মার্ক শুধু হারাও নাই, তোমরা খুব কঠিন ভাবে ঠকে গেছো। বুঝতে পারছো? অধ্যায়ের নাম কি ভাইয়া? পরিপাক ও শোষণ। এটাকে আমি সবসময় দেবো ইনফিনিটি স্টার। কি স্টার? ইনফিনিটি স্টার। মানে কোন বোর্ডে যদি এই পরিপাক শোষণ থেকে কোশ্চিন না করে, তাহলে ওই বোর্ডের পরীক্ষার কোশ্চিন তোমরা মনে করো যে কোনো ছাগল পাগল করছে। বুঝতে পারছো? কারণ এই অধ্যায়টা এত 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 বেশি ইম্পর্টেন্ট। তোমরা যখন বোর্ড কোশ্চিন সলভ করতে যাবা, গিয়ে দেখবা যে এমন কোনো ইয়ার নাই যে ইয়ারে এই বোর্ড কোশ্চিন এখান থেকে আসতেছে না। বুঝতে পারছো কি বললাম? ওকে, তাহলে এখন আসো এই অধ্যায় থেকে আমি তোমাদের এই অধ্যায়ের পূর্ণাঙ্গ ক্লাসও নিয়েছি। তোমরা যারা আমার পেইড গ্রুপে আছো তারা সবাই ক্লাসটা দেখছো। সেখানে আমি কি কি পড়তে হবে সেটাও শিখাই দিচ্ছি, তাই না? তো আসো এখন যে এই যে এখানের মধ্যে কি কি পড়বো আমরা অ্যাকচুয়ালি, তাই না? অনেক পড়াশোনা আছে, কিন্তু কি কি পড়বো? দেখো এখানে যে কয়েকটা জিনিস নিছি, এই কয়েকটা জিনিস আগে বলছি এটা হচ্ছে ইনফিনিটি স্টার। এবং আমি যে কয়েকটা টপিক এখানে দিছি, এই কয়েকটা টপিক কি করতে হবে ভাইয়া? একদম একদম সব কটা খাই ফেলতে হবে। বুঝতে পারছো? সব কটা কি করতে হবে? খাই ফেলতে হবে। না হলে কিন্তু এই অধ্যায় থেকে 10 মার্ক তোমার গেল। বুঝতে পারছো? 10 মার্ক গেল। তার মানে এখানে আসলো 10, 10, সরি, এখানে আসলো কি বলো? এখানে আসলো 10। এখন আসো, দেখো মুখ গহ্বর এবং পাকস্থলীতে পরিপাক, খুবই ছোট ছোট দুটো পরিপাক। মুখ গহ্বরের পরিপাকও খুব ছোট, কারণ তোমরা জানো মুখ গহ্বরে শুধুমাত্র শর্করার পরিপাক হয়। আমি একটু লিখে দিচ্ছি। ওকে, এই মুখ গহ্বর যেটা আছে, ওকে, মুখ গহ্বরে কি হয় ভাইয়া? মুখ গহ্বরে শুধুমাত্র শর্করা, শুধুমাত্র শর্করা। পাকস্থলীতে কি হয়? পাকস্থলীতে শুধুমাত্র আমিষ। শুধুমাত্র কি হয় ভাইয়া? আমিষ, শুধুমাত্র আমিষ। এখন আসে বলতে পারো, অনেকে তর্ক করতে পারো, ভাইয়া বইয়ে তো একটু লিপিডও লেখা আছে। জি না ভাইয়া, আমিষের পরিপাকের মুখ্য কাজ করে পাকস্থলী, কিন্তু একটু ছোট্ট ছোট্ট একটা লিপিড, যেটা লিপিডের মধ্যে সব থেকে ক্ষুদ্র, সেইটা মানে কি? মাখনের চর্বি। তার উপর কাজ করে গ্যাস্ট্রিক লাইপেজ। তোমরা পড়ছো অবশ্যই। সেই গ্যাস্ট্রিক লাইপেজ হচ্ছে আমাদের এই পাকস্থলী পরিপাকের মধ্যে পাবা। হ্যাঁ, তবে বেশিরভাগ সময় কি বললাম? যে আমিষ। তার মানে এই যে মুখ গহ্বর এবং পাকস্থলীর যে পরিপাকটা আছে, কেমন পরিপাক হইতে পারে? দেখো পরিপাক কাকে বলে তোমরা জানো? পরিপাক শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া? আমরা যে জটিল খাবার খাবার খাই, সেই খাবারটাকে সরল খাবারে রূপান্তর করতে হবে। এটাই হচ্ছে পরিপাকের মূল থিম, তাই না? তাহলে দেখো এই যে এখানে যান্ত্রিক, দেখো আমি যখন একটা খাবার খাই তখন আগে দাঁত দিয়ে চিবাই না? তাহলে এই যে দাঁত দিয়ে চিবাচ্ছি, এটা হচ্ছে তার যান্ত্রিক পরিপাক। তারপর আমার যে লালার সাথে মিশতেছে, লালার সাথে মিশে আস্তে আস্তে সেটা পরিপাক হচ্ছে, সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তাহলে এখানে যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাক যেটা আছে সেটা জানতে হবে। মাস্ট বি এখান থেকে এনজাইম মিস করা যাবে না। ক্লিয়ার? তাহলে এইখানে এনজাইমের ভূমিকা যেটা আছে, এইটাই অ্যাকচুয়ালি মেইন কথা। অ্যাকচুয়াল মেইন কথা কোনটা ভাইয়া? এনজাইমের ভূমিকা। তার মানে পরিপাক করবা আর এনজাইমের ভূমিকা তুমি জানবা না, তাহলে ওই পরিপাক করার কোনো দরকার নেই। তার মানে এই যে এনজাইম, এখন যদি বলো এগুলা যদিও পূর্ণাঙ্গ ক্লাস নেওয়া আছে, তারপরে যদি একটু করে বলতে বলো যে ভাইয়া এখানে অ্যাকচুয়ালি কেমনে জিনিসগুলা, দেখো তোমরা জানো সবাই যে মুখ গহ্বরে যে শর্করা পরিপাক হয়, সেই শর্করা পরিপাকের মধ্যে কি হয় বলো তো দেখি? তোমরা জানো টায়ালিন এবং মল্টেজ আসে আমাদের লালারস থেকে। সেই লালারসে
মনে করে যে এনজাইমটা আসলো, আসার পর হচ্ছে খাবারটাকে পরিপাক করতে শুরু করলো, শেষ, মুখ গহ্বরে খাবারের পরিপাক শুরু হইলো, তাহলে দুইটা আসলো। আবার তুমি যদি পাকস্থলীতে বলো, পাকস্থলীতে কি আসে ভাইয়া? পেপসিন আছে, পেপসিন আসে, তাহলে পেপসিনটা কি খাবারকে পরিপাক করা শুরু করলো। এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, তোমরা জানো। আর যারা হচ্ছে যে মনে করতেছো ভাইয়া এগুলো একটু সমস্যা মনে হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই আমাদের কোর্সটা এনরোল করবা। আর তোমাদের একটা ব্যাচ চলতেছে, সেখানে কিন্তু পূর্ণাঙ্গ ক্লাসগুলো আপলোড করা আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা প্রথমে পাইলাম কি বলো, যে মুখ গহ্বরে পাকস্থলীতে পরিপাক, এটাই কত দিছি ভাইয়া? 3 স্টার দিছি, তাই না? এখন আসো তার পরবর্তীতে ক্ষুদ্রান্তে পরিপাক। কিসে পরিপাক? ক্ষুদ্রান্তে পরিপাক। ক্ষুদ্রান্তে পরিপাক, যে এইটা না পড়ে যাবে ও হচ্ছে এইচএসসি 26 এর সব থেকে বড় গাধা, বুঝতে পারছো? যে এই ক্ষুদ্রান্তে পরিপাক না পড়ে পরীক্ষার হলে ঢুকবে। ক্লিয়ার? এখন কেন এমনি বললাম কেন ভাইয়া? কারণ এই ক্ষুদ্রান্তে পরিপাকটাই সব থেকে বেশি আসে, বুঝতে পারছো? এই ক্ষুদ্রান্তে পরিপাকটাই সব থেকে বেশি আসে। ক্ষুদ্রান্তে কিসের কিসের পরিপাক হয়? সবেরই পরিপাক হয়। এই কারণে আমরা ক্ষুদ্রান্তকে বলি ভাইয়া খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে কোথায়? চূড়ান্ত। খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে আমাদের ক্ষুদ্রান্তে। যদি কখনো কোশ্চিনে এরকম পাও যে খাদ্যের যে অঙ্গে, মানে খাদ্যের চূড়ান্ত পরিপাকের যে জায়গাটা আছে সেখানে এনজাইমগুলো নিয়ে আলোচনা করো, মানে চূড়ান্ত কথাটা বুঝলেই পাইলেই তুমি বুঝবে যে সেখানে হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত নিয়ে আসতে হবে। এখন আসো ক্ষুদ্রান্তের মধ্যে কি হয় ভাইয়া? কি কি আছে? খাবার কি কি আছে বলো দেখি? খাবার কয়টা? 3টা। মোট দিয়ে আমরা 6টা পাবো, ওগুলো বাকি 3টা পরিপাক করতে হয় না, জন্য ওই 3টার কথা বাদ। কি কি পরিপাক করতে হয়? শর্করা, আমিষ, আর একটা কি? স্নেহ। এই 3টা বা লিপিড, এই 3টা খাবার পরিপাক করতে হয়। তাহলে চূড়ান্ত পরিপাক হইতে গেলে আমাকে কোথায় আসতে হবে? ক্ষুদ্রান্তে আসতে হবে। ক্ষুদ্রান্তে আসতে গেলে তাহলে আমার 3টাই পরিপাক করতে হবে। কাকে কাকে? শর্করা, তারপরে প্রোটিন বা আমিষ, তারপরে লিপিড বা স্নেহ। এই 3টার ভূমিকা মাস্ট বি লাগবে। এবং আসো এই 3টা তো পড়লাম ভাইয়া, এখানে আর একটা প্যাচ আছে, প্যাচটা কি একটু বোঝো। দেখো অগ্নাশয় রস এবং আন্তরিক রসের ভূমিকা। অগ্নাশয় রস এবং আন্তরিক রসের ভূমিকা, এতক্ষণ তোমাকে যেটা বললাম যে মুখ গহ্বর এবং পাকস্থলীতে, সেখানে কিন্তু এই ঝামেলাটা ছিল না, এখানে এসে ঝামেলাটা করছে। তোমরা যদি চিত্র অঙ্কন করে দেখো, ধরো এইটা যদি একটা মানুষের, এটা যদি একটা মানুষের পেট হয়, হ্যাঁ, এটা যদি মানুষের পেট হয়, তাহলে এই যে এখান থেকে ধরো এই যে শ্বাসনালীটা আসলো, সরি অন্ননালীটা আসলো, আসার পর এখানে কি হয়েছে? পাকস্থলী হয়েছে। হওয়ার পর আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কি বলো? এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। ঠিক এখানেই থেকে আমাদের কি বলো? এখানে থেকে আমাদের অগ্নাশয়, বুঝতে পারছো? এই যে এইখানে যে খাবারটার পরিপাক হবে, এইখানে যে খাবারটার পরিপাক হবে, দেখো তো এইখানে এই যে এর ভিতরে যে গ্রন্থিটা, এর ভিতরে যে গ্রন্থি আছে, সেখান থেকেও রস আসবে, সেটাকে আমরা বলতেছি আন্তরিক রস, বুঝতে পারছো? আবার এই অগ্নাশয় থেকে যে রসটা আসে মিশবে, সেটাকে বলতেছি আমরা অগ্নাশয় রস। তার মানে তুমি এর পরিপাক যখন আলোচনা করবা বা লিখবা, তোমাকে অবশ্যই অবশ্যই এই অগ্নাশয় রস এবং আন্তরিক রস দুইটাকে আলাদা আলাদা করে লিখতে হবে। অগ্নাশয় রস থেকে, অগ্নাশয় রস থেকে কোন এনজাইমগুলো এসে শর্করা পরিপাক করতেছে, অথবা আমিষ পরিপাক করতেছে, অথবা লিপিড পরিপাক করতেছে, সেটাও লিখতে হবে। আবার আন্তরিক রস থেকে কোন এনজাইমগুলো এসে শর্করা, প্রোটিন বা লিপিড পরিপাক করতেছে। পরীক্ষায় বেশিরভাগ সময় এই যে প্রোটিন পরিপাক, প্রোটিন পরিপাক সব থেকে বেশি আসে, প্রোটিন পরিপাক সব থেকে বেশি আসে। বাকি দুটো না পড়লে চলবে না, তবে প্রোটিনটা বেশি আসে। আমার কাজ হচ্ছে তোমাকে বেশি ইম্পর্টেন্ট গুলো একটু দাগাই দেয়, তাই না? তাহলে বলো এইখান থেকে সব থেকে প্রোটিনটা বেশি আসে, বুঝতে পারছো? তাহলে কার কার ভূমিকা উল্লেখ করতে হবে? অগ্নাশয় রস আর একটা হচ্ছে আন্তরিক রসের ভূমিকা উল্লেখ করতে হবে। এখন আসো আর একটা আন্ডার ডগ সাজেশন দেই তোমাকে, একদম মোস্ট ভাই, মনে করো যে থাকে না কিছু জিনিস শক্তিশালী, সেই শক্তিশালী জিনিস হচ্ছে আমাদের এই মহাশয় যকৃতের ভূমিকা। কার ভূমিকা? যকৃতের ভূমিকা। ভাইয়া সব থেকে দুইটা, দুইটা মাত্র অঙ্গ পড়বা, একটা হচ্ছে যকৃৎ, একটা হচ্ছে যকৃৎ, একটা হচ্ছে অগ্নাশয়। মানে দুইটা জিনিস পড়বা শুধু, যকৃৎ আর অগ্নাশয় তুমি কমন একটা মার্ক কিছু একটা কমন পেয়ে আসবা। তারপরে না পাইলে আমাকে এসে বলবো যে ভাইয়া পাইনি কমন, বুঝতে পারছো? দেখো এই যে যকৃৎ যেটা আছে, যকৃতের সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা। যকৃতের সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা ভাইয়া এটা 5 স্টার। কত স্টার? 5 স্টার, 5 স্টার। আর উপরে যেটা আছে ক্ষুদ্রান্তের পরিপাক, এটা কত স্টার? 4 স্টার, 4 স্টার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 4 স্টার। তাহলে আর উপরে, তার উপরেটা ছিল 3 স্টার। এখন বলো যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা আমি কেন 5 স্টার দিচ্ছি, বুঝতে পারছো? কারণ এই যে এই একটা কোশ্চিন ভাইয়া যে কতবার আসছে হিসাব করে শেষ করতে পারবা না, তাই না? এই কারণে যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকাটা জানতে হবে। এখন একটা সঞ্চয়ী ব্যাপারটা কি আর বিপাকীয় ব্যাপারটা কি একটু যদি ছোট্ট করে বলি, তোমার যকৃৎ যা কিছু সঞ্চয় করতেছে সেটা কিছু সঞ্চয়ী ভূমিকা, তোমার যকৃৎ যা কিছু ভাঙতেছে সেটা হচ্ছে বিপাকীয় প্রক্রিয়া, বুঝতে পারছো? তোমার যকৃৎ কি কি সঞ্চয় করে? রক্ত সঞ্চয় করে, গ্লাইকোজেন সঞ্চয় করে, ভিটামিন সঞ্চয় করে, এই জিনিসগুলো পিত্তরস সঞ্চয় করে, এগুলো জিনিস হচ্ছে সঞ্চয় ভূমিকা। বিপাকীয় ভূমিকা কি কি পাবা? ওই যে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, লাইপোলাইসিস, তারপর ডিএমিনেশন প্রক্রিয়াটা পাবা প্রোটিনের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে ভাইয়া, এই জিনিসগুলো না পড়লে কিন্তু হবে না, বুঝতে পারছো?
এই জিনিসগুলো না পড়লে হবে না। আর একটা জিনিস হচ্ছে, ধরো এগুলান জিনিস থেকে কোশ্চিন আসলো না, সব থেকে এই তিনটা যে উপরের টপিক তিনটা দাগাইলাম, এই তিনটা টপিক খুবই ইম্পর্টেন্ট। এখন কথা আছে ভাইয়া এখান থেকে কোশ্চিনটা আসলো না, তখন তোমরা এই যে ঝুঁকি এড়াতে, দেখো এখানে স্বাস্থ্য ঝুঁকি কথাটা লিখছে, এই তোমাদের ঝুঁকি এড়াইতে তোমরা বিএমআইটা এবং রোগগুলান পড়বা। বিএমআই এবং রোগগুলান পড়বা, কি বললাম? বিএমআই এবং রোগগুলান পড়বা। বিএমআই আর সাথে বিএমআর, বিএমআর, বুঝতে পারছো? তাহলে আমাদের এই পরিপাক শোষণ অধ্যায় সব থেকে, এখন পর্যন্ত যে তিনটা অধ্যায় বললাম তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে আমাদের পরিপাক শোষণ। বাকি দুইটা ইম্পর্টেন্ট, কিন্তু এইটা হচ্ছে ভাই টপ নচ, বুঝতে পারছো? ওকে, তাহলে আসো আমরা পরবর্তীতে একদম আসি। তাহলে এই অধ্যায় সম্পর্কে আমাদের জানা হইলো। এখন আসো তার পরবর্তীতে, দেখো তার পরবর্তী অধ্যায় যেটা আছে, অধ্যায়ের নাম কি? মানব শারীর তত্ত্বের রক্ত ও সংবহন। রক্ত ও সংবহন, একটু আগে যে ইনফিনিটি স্টার দিয়েছিলাম না, এটাতে ওই রকম মারো একটা, ওটাতে ওই রকম মারো একটা, ক্লিয়ার? তাহলে রক্ত এবং সংবহন, রক্ত এবং সংবহন, দেখো রক্ত ও সংবহন মানে কি? রক্তটা কিভাবে কিভাবে সংবহন হয় সেটাই তো পড়বো আমরা, এখানে পড়ার বিষয় তো এইটা, তাই না? খুব বেশি বড় জিনিস নিয়ে নেই, খুব ছোট ছোট জিনিস নিয়েছি। এগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ক্লাস আছে, বারবার বলতেছি ভাইয়া যে এই সম্পর্কে পূর্ণাঙ্গ ক্লাসগুলো আছে, যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিবা আমাদের প্লেলিস্ট থেকে। প্লেলিস্টে যদি না থাকে তাহলে আমাদের পেইড চ্যানেলে আছে বা পেইড গ্রুপে আছে, তোমরা নক করলেই পেয়ে যাবা। হ্যাঁ, ওকে, এনরোল করলেই পেয়ে যাবা। এখন আসো রক্ত ও রক্তকণিকা ও রক্ততঞ্চন। তোমরা জানো সবাই, মানব দেহে যে রক্তটা আছে, রক্তকে যদি তুমি সেন্ট্রিফিউজ করে দিলে দুইটা জিনিস পাও, একটা হচ্ছে কি রক্তরস, একটা রক্তকণিকা। সেই রক্তকণিকা সম্পর্কে এখানে বলছি। কি কি আছে বলো? রক্তকণিকা আছে আমাদের তিন ধরনের। কি কি আছে ভাইয়া? তিন ধরনের, তোমরা জানো সবাই, আরবিসি, ডাব্লিউবিসি এন্ড প্লেটলেট, তাই না? এই তিনটার মধ্যে আবার ডাব্লিউবিসি যেটা আছে সেটা আছে অ্যাগ্রানুলোসাইট এন্ড গ্রানুলোসাইট, এবং ওই অ্যাগ্রানুলোসাইটের মধ্যে আছে মনোসাইট, লিম্ফোসাইট। আর গ্রানুলোসাইটের মধ্যে আছে কি ভাইয়া? ইওসিনোফিল, নিউট্রোফিল এন্ড বেজোফিল। তাহলে এই যে রক্তকণিকা বলতে, এই যে আমি এতক্ষণ ধরে বকর বকর করলাম তোমাদের সামনে, এগুলো লিখতে হবে, বুঝতে পারছো? ওকে, তাহলে রক্তকণিকাটা আমরা বুঝলাম। এখন আসো রক্ততঞ্চন। রক্ততঞ্চন কোথায় পাবো ভাইয়া? রক্ততঞ্চন মানে কি? ব্লাড ক্লটিং, তাই না? ব্লাড ক্লটিং কে করে? অনুচক্রিকা করে। কে করে ভাইয়া? অনুচক্রিকা করে। এই ব্লাড ক্লটিং এ তোমাদের পেজে দেখবা যে একটা সুন্দর লেখা আছে, ফাইব্রিন জালক, ফাইব্রিন মনোমার, ফাইব্রিন পলিমার। তো এই যে একটা সুন্দর একটা ছোট্ট জিনিস লেখা আছে, এই জিনিসটা একটু পড়ে যাইতে হবে। এখান থেকে ক্ষমার অথবা গমারকে কোশ্চেন আসতে পারে যে রক্ততঞ্চন হয় কিভাবে, অথবা বলতে পারে যে রহিম সাহেবের হাত কেটে গেল, তাহলে রহিম সাহেবের হাতের রক্ততঞ্চন কিভাবে হবে, সেটা কিন্তু ব্যাখ্যা করতে বলতে পারে। ক্লিয়ার? তাহলে সেটা রক্ততঞ্চন সম্পর্কে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখন বুঝলাম। এখন হলো তার পরবর্তীতে হৃৎপিণ্ডের গঠন এবং রক্ত সংবহন। হৃৎপিণ্ডের গঠন এবং রক্ত সংবহন সেই তোমরা 6-7 থেকে পড়েই আসতেছো, কিন্তু যদিও ইন্টারমিডিয়েট একটু বেশি জানছো, কিন্তু জিনিসটা তো একই। হৃৎপিণ্ডের গঠন অনেকেই আছো না, গিয়ে নকশা করো, নকশা নকশা করিও না, হ্যাঁ, এত নকশা করার সময় পাবা না, বুঝতে পারছো? হৃৎপিণ্ডের মোটামুটি একটা গঠন সুন্দর করে আঁকাই দিবা, তোমরা মার্কিং গুলো ভালোভাবে করবা, চিহ্নিত করতে পাইলে হয়েছে। তোমাকে ওইখানের মধ্যে আর্ট প্রতিযোগিতায় নিয়ে যায়নি, তুমি গেছো বায়োলজি পরীক্ষা দিতে, তাই না? তবে বায়োলজি পরীক্ষার একটা স্পেশাল কথা বলি, সবসময় ফিগার দেওয়ার চেষ্টা করবা, মানে কি? চিত্র দেওয়ার চেষ্টা করবা, চিত্র দেওয়ার চেষ্টা করবা। তুমি এমনি পরীক্ষায় কোশ্চিন লিখবা, যদি তুমি 8 পাও তাহলে তুমি চিত্র দিয়ে করবে, তুমি 10 পাবা, বুঝতে পারছো? তাহলে চিত্র কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু কথা হয়েছে কি, অত নকশা করার দরকার নেই। মনে করো যেটা না করলে নয় সেটা করতে হবে, বুঝতে পারছো? ধরো এখন হৃৎপিণ্ড আছে, তুমি লাল কলম, কালো, নীল, হলুদ যা আছে সব কলম নিয়ে গিয়ে ওখানে দাগা দেখি শুরু করছো, দরকার নেই। কালো পেন্সিল দিয়েই সুন্দর করে আঁকাবা, কিন্তু মার্কিং গুলো খুব ভালোভাবে করতে হবে যে কোনটা কোন নাম, বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো হৃৎপিণ্ডের গঠন যেটা আছে, হৃৎপিণ্ডের গঠন, বলো হৃৎপিণ্ডের গঠন যেটা আছে এটা আমাদের জানতে হবে। হৃৎপিণ্ডের গঠন এগুলো সম্পর্কে বারবার বলতেছি, ক্লাস দেয়া আছে, অনলাইনে ক্লাস দেয়া আছে, একটু সার্চ করে দেখে নিও। ওকে, তারপরে আসো রক্ত সংবহন, খুবই ইম্পর্টেন্ট রক্ত সংবহন। তোমরা জানো আমাদের দেহে রক্ত সংবহন হয় মোট 4 প্রকার। কয় প্রকার ভাইয়া? 4 প্রকার। কি কি বলতে পারবা? কে বলতে পারবা? যদি পারো তাহলে কমেন্ট করো দেখি, কে কে বলতে পারো। রক্ত সংবহন হয় 4 ধরনের। কি কি ভাইয়া? একটা হচ্ছে সিস্টেমিক, সিস্টেমিক, ক্লিয়ার? তারপর একটা হচ্ছে, বলো, ফুসফুসীয় বা পালমোনারি, পালমোনারি, ক্লিয়ার? একটা হচ্ছে হেপাটিক, হেপাটিক পোর্টাল সংবহন, আর একটা হচ্ছে করোনারি। কি ভাইয়া? করোনারি সংবহন। ওকে, তাহলে এই 4 ধরনের রক্ত সংবহন আমাদের দেহে হয়। এগুলো সম্পর্কে ইন ডিটেলস ক্লাস দেয়া আছে ভাইয়া, অনেক সুন্দর করে বোঝানো আছে। যদি অসুবিধা মনে হয় তাহলে ক্লাসগুলো দেখতে হবে, বুঝতে পারছো? তাহলে দেখো, সিস্টেমিক, পালমোনারি, হেপাটিক এবং করোনারি, এই 4টা সংবহনই জানতে হবে, এই 4টা সংবহনই জানতে হবে। যদি আমাকে বলো ভাইয়া আপনি কি প্রেফার করেন,
তাহলে আমি বলবো যে প্রথম তিনটা। তার মধ্যে যদি বলো যে ভাইয়া আরো খুব ভালো করে বলেন কি প্রেফার করবেন, তাহলে বলবো একটা হচ্ছে পালমোনারি, একটা হচ্ছে হেপাটিক। সিস্টেমিক বাদ দিতে পারতেছি না, সিস্টেমিকও লাগে, কিন্তু এই দুইটার সাথে কানেক্ট করা যায়, এই দুইটার সাথে কানেক্ট করা যায়। কি কানেক্ট করা যায় দেখো, বুঝাই দেই। দেখো, পালমোনারি শব্দের অর্থ হচ্ছে ফুসফুস। তার মানে এই অধ্যায়কে যদি আমি পরের অধ্যায়ের সাথে কানেক্ট করতে চাই, তাহলে আমি এই কোশ্চিন দিয়ে যাবো ওখানে। বুঝতে পারছো? আবার ধরো আমি তৃতীয় অধ্যায়ের সাথে এই অধ্যায়কে কানেক্ট করবো। তৃতীয় অধ্যায় আমি কি পড়ছি ভাইয়া? তৃতীয় অধ্যায় পড়ছি আমি যকৃৎ। যকৃতের এই সুন্দর নামটা হচ্ছে হেপাটো, হেপাটো, হেপাটো। বুঝতে পারছো? তাহলে হেপাটিক পোর্টাল। বুঝতে পারছো? তাহলে আমি এই দুইটা অধ্যায়ের সাথে কানেক্ট করতে পারি। এই কারণে আমি এই দুইটা পয়েন্টকে একটু ভালো করে দাগাই দিচ্ছি। তবে সিস্টেমিক বাদ দিয়ে যাবে না। এই তিনটা যদি পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমরা রক্ত সংবহন সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তারপরে আসো পরবর্তীতে আসো কি আছে? মায়োজেনিক নিয়ন্ত্রণ, তাই না? হৃৎপিণ্ডের মায়োজেনিক যে নিয়ন্ত্রণ আছে সেটা কি? তোমরা হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? ওই যে সিস্টল এন্ড ডায়াস্টল, মানে কি সংকোচন এবং প্রসারণ। একবার অলিন্দের সিস্টল, অলিন্দের ডায়াস্টল, নিলয়ের সিস্টল, নিলয়ের ডায়াস্টল, এটা সম্পর্কে ফুল সুন্দর ক্লাস নেওয়া আছে। তাহলে সেটাও তোমাদের কি করতে হবে? দেখে নিতে হবে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এগুলান সবই ইম্পর্টেন্ট, কোনো কথা নেই। কথা ছাড়া ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকে না, কথা ছাড়া ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই কথা ছাড়া ইম্পর্টেন্ট। এখন আসো তার পরবর্তীতে আছে হৃদরোগ ও প্রতিকার। সবগুলা রোগের দেখবা যে মোটামুটি লক্ষণ উপসর্গ একই, চিকিৎসা একই। বুঝতে পারছো? এটা একটা ট্রিক্স আর কি, মানে যদি মনে না থাকে দেখবা একবার পরে নিবা, দেখবা যে মোটামুটি সবগুলো তোমরা করতে পারতেছো। তাহলে এইটা হচ্ছে বলো রক্ত ও সংবহন। রক্ত ও সংবহনের এই এতটুকু পড়লে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ওকে, এখন আসো তাহলে আমরা পরবর্তী অধ্যায়ে যাই। পরবর্তী অধ্যায়ে আসো। পরবর্তী অধ্যায় কি আছে ভাইয়া? পরবর্তী অধ্যায়ে টপিক শুধু দেবো দুইটা। দুইটা দুইটা জিনিস যদি ভালো করে পড়ো তাহলে কমন পাবা, না পড়লে কমন পাবা না। দুইটা, অনেক কিছু লেখা থাকতে পারে, তারপরে আমি বলবো যে দুইটা জিনিস প্রেফার করবো। আর যদি কপাল খারাপ থাকে তাহলে রোগ থেকে আসতে পারে। বুঝতে পারছো? রোগ না দিলে কি হবে বলো? রোগ না দিলে আমরা এখানে পাবো। দেখো, প্রথমে আসো এলভি। অধ্যায় তো শুরু হয়েছে আমাদের, মনে করো যে ইয়া থেকে বলো, বায়ু পরিবহন অঞ্চল, গ্রহণ অঞ্চল, ত্যাগ অঞ্চল, এগুলান থেকে শুরু হয়েছে, তাই না? তো ওগুলান জিনিস অ্যাকচুয়ালি পরীক্ষা আসে না, এমসিকিউ এর জন্য আসে। বুঝতে পারছো? সিকিউ এর জন্য অ্যাকচুয়ালি কি ইম্পর্টেন্ট ভাইয়া? এই যে অ্যালভিওলাসের গঠন এবং গ্যাসীয় পরিবহন, এইটা হচ্ছে মানে বলো, যদি এটাকে আমি কি বলবো, যদি এই অধ্যায় থেকে কোশ্চিন করে তাহলে এই কোশ্চিনটা করতে হবে তাদেরকে। যদি টিচার ভালো হয়, এই অধ্যায় থেকে কোশ্চিন করলে তাকে এই কোশ্চিনটা করতে হবে। কোনটা? যে অ্যালভিওলাসের চিহ্নিত চিত্র, অ্যালভিওলাসের চিহ্নিত চিত্র। তোমরা জানো অ্যালভিওলাসের চিহ্নিত চিত্র কেমন? ওই যে একটা চিত্র দেখছো না, যে এই যে এইরকম কোষ থাকে, এরকম কোষ থাকে, তোমরা গিয়ে দেখবা, হ্যাঁ, এরকম কোষ থাকে। এটাকে বলা হচ্ছে সেপ্টাল কোষ, তোমরা জানো। এই অ্যালভিওলাস, অ্যালভিওলাস যেটা আছে, বলতে অ্যালভিওলাসটা আমি বলতেছি আগে। অ্যালভিওলাস যেটা আছে, অ্যালভিওলাসের মধ্যে এরকম কোষ থাকে। একটা হচ্ছে টাইপ 1 কোষ, একটা হচ্ছে টাইপ 2 কোষ। ধরো আমি যদি একটু করে দেই, ধরো এটা হচ্ছে টাইপ 1, আর যেগুলোকে আমি নিউক্লিয়াস দিলাম না সেটা হচ্ছে আমাদের কি বলো, টাইপ 2 কোষ। সেই টাইপ 2 কোষকে বলা হয় সেপ্টাল কোষ। সেপ্টাল কোষ কি করে? সারফ্যাক্টেন্ট খনন করে। সারফ্যাক্টেন্ট কেমন পদার্থ? ডিটারজেন্ট জাতীয় পদার্থ। কি দিয়ে তৈরি? ফসফোলিপিড দিয়ে তৈরি। বুঝতে পারছো? এবং এই সারফ্যাক্টেন্ট কেন ইম্পর্টেন্ট? কারণ এই সারফ্যাক্টেন্ট ছাড়া কোনো একটা মানব ভ্রূণকে তুমি স্বাধীন মানুষ বলতে পারবে না। তার মানে কত ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে এইটা চিহ্নিত চিত্র অবশ্যই লাগবে, চিহ্নিত চিত্র অবশ্যই লাগবে। ওকে, তাহলে আমরা অ্যালভিওলাস চিহ্নিত চিত্র বুঝলাম। এখন আসো তার পরবর্তীতে কি আছে দেখো, রক্তে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন। এই অধ্যায় থেকে যদি এ পর্যন্ত কোশ্চিন 10 বার আসছে, তাহলে ধরে নাও এইটা আসছে 9 বার। কয়বার? 9 বার। যদি 10% মধ্যে হয় তাহলে এটা আসছে 9 বার। ওকে, 9% লিখলে তোমরা আবার ভুল বুঝবা। এটা হচ্ছে 10 বার হলে 10-এর, ধরো 10-এর মধ্যে এটা হচ্ছে 9 চান্স। বুঝতে পারছো? তাহলে 10 বার যদি এই অধ্যায় কোশ্চেন আছে, তাহলে 9 বারে আসছে তোমার এই কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে কি অক্সিজেন পরিবহন। খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় এইটা, তাহলে তোমরা কমেন্ট করবো অবশ্যই যে ভাইয়া বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে আমি শুধুমাত্র একদিন ধরো তোমাদের 15-20 মিনিটে আমি শুধুমাত্র এইটাই বুঝাই দেবো, শুধু যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনটা অ্যাকচুয়ালি আমাদের কিভাবে হয়। বুঝতে পারছো? তাহলে এটা গেল। এখন আসো তারপরে দেখো শ্বাসক্রিয়া, শ্বাস প্রশ্বাস যেটা আর কি, সোজা কথা শ্বাস প্রশ্বাসের কৌশল যেটা আর কি, সেইটা মানে সোজা কথা যে আমরা যে প্রশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ত্যাগ করতেছি, এটার কৌশল। এটার কৌশলের মধ্যে দুটা জিনিস মনে রাখবা। আমাদের যে এই যে পেটের উপরে যে আমাদের ডায়াফ্রাম আছে, সেই ডায়াফ্রাম ভূমিকা রাখবে। এবং আমাদের যে বক্ষ পিঞ্জর আছে, বা মানে বুকের কাঠিগুলো যেগুলো আছে, এদের মাঝখানে কি থাকে? পেশি থাকে, যাকে বলি ইন্টারকোস্টাল পেশি। এই ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম পেশি, এই দুটার ভূমিকা। এবং একটা মুখস্থ করবা, দুইটা অটোমেটিক হয়ে যাবে। আমি শিখাই দিচ্ছি, এরও ক্লাস আছে আমাদের, ফুল ক্লাস আছে, করে নিবা। তাহলে দেখো, এই যে এই প্রশ্বাস এবং নিঃশ্বাসের ক্ষেত্রে আমরা শিখবো শুধু প্রশ্বাস। কি শিখবো? প্রশ্বাস। প্রশ্বাসের ক্ষেত্রে কি মনে রাখবা? দেখো, ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল, ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল, এই দুইটার ক্ষেত্রেই হবে ভাইয়া সংকোচন। দুইটার ক্ষেত্রে কি হবে? সংকোচন।
যদি দুইটাই সংকোচন হয়, ডায়াফ্রামের ক্ষেত্রে ডায়াফ্রাম যখন সংকোচন হবে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে। ফিজিক্সে পড়ছো, আয়তন বৃদ্ধি পেলে চাপ কি হবে? হ্রাস পাবে। যখনই চাপ কমে আসবে তখনই কি হবে ভাইয়া? বাইরে থেকে অক্সিজেন ঢুকে যাবে। ক্লিয়ার? আবার এই যে ইন্টারকোস্টাল পেশির ক্ষেত্রে কি হবে? দেখো তোমরা বুকে হাত দাও, তারপরে প্রশ্বাস নাও একটা। দেখো তোমাদের এই বুকটা ফুলে উঠছে, মানে কি আমরা বলি না বুকের সাথে 56 ইঞ্চি হয়ে গেছে, সেইটা আর কি। তাহলে বুকটা ফুলে উঠছে, হ্যাঁ। এই যে বুকটা ফুলে উঠলো, এটা কি এ পাশে উঠলো না? এটা হচ্ছে প্রস্থ। আর এই সোজায় গেলে আমরা সেটাকে বলি লম্ব। তাহলে প্রস্থ বরাবরও বৃদ্ধি পাইছে। আলটিমেট একই কথা তো। দৈর্ঘ্য বৃদ্ধি পেলেও আয়তন বৃদ্ধি পাবে, প্রস্থ বৃদ্ধি পেলেও আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পেলে চাপ কমবে, চাপ কমলে কি হবে? বাইরে থেকে অক্সিজেন আসবে। খুব ইজি। যদি কঠিন মনে করো তাহলে কঠিন, যদি ইজি মনে করো তাহলে ইজি। আমি বলতে পারি যে H2O বায়োলজি, তাই না? পানির মতো সহজ। তোমরা যারা কঠিন মনে করতেছো তারা কি করছো? মনে করো যে ভুল জায়গায় গিয়ে তোমরা কি অ্যাটাক মারছো, এই কারণে তোমাদের এই অবস্থা। বুঝছো? দেখো ডায়াফ্রাম যেটা আছে, ডায়াফ্রাম সংকোচন, ইন্টারকোস্টাল পেশি সংকোচন, দুই সংকোচনের কাজই হচ্ছে কি ভাইয়া? দুই সংকোচনের কাজই হচ্ছে আয়তনটাকে বৃদ্ধি করা আর চাপটাকে হ্রাস করা। আর তাহলে নিঃশ্বাস কি হবে? ঠিক প্রশ্বাস যেটা করছো তার উল্টাটা বসাই দিবা। তাহলে ওখানে কি হবে ভাইয়া? ওখানে হবে প্রসারণ। প্রসারণ হলে কি হবে? আমাদের দৈর্ঘ্য যেটা আছে দৈর্ঘ্যটাও কমে আসবে, প্রস্থটাও কমে আসবে। আয়তন সেখানে কি হবে? আয়তন সেখানে হ্রাস পাবে, বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পেলে কি হবে ভাইয়া? সরি, আয়তন হ্রাস পাবে, চাপ বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? তাহলে এগুলো গেল। তাহলে বলো শ্বাস প্রশ্বাস ক্রিয়ার কৌশল আমরা বুঝছি। এখন আসলে তোমাদের কপাল খারাপ। বুঝছো? এখন টিচাররা মনে করো যে কপাল খারাপ করে দিছে। একটু কপাল খারাপ না, কারণ এগুলো থেকে কোশ্চেন সচরাচরি আসে। এখানে দুইটা রোগেই বলা আছে ভাইয়া, একটা হচ্ছে সাইনোসাইটিস, একটা হচ্ছে ওটাইটিস মিডিয়া। এখন আসলে সাইনোসাইটিস, তোমরা জানো আমাদের এই যে মুখ হাড্ডি পড়ছে না, মুখের মধ্যে আমাদের 4টা সাইনাস থাকে, ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, এথময়েড সাইনাস এন্ড স্পেনয়েড সাইনাস। 4টা সাইনাস থাকে। সাইনাসের কাজ কি তোমরা শিখছো না? সাইনাস মানে হচ্ছে গহ্বর, তাই না? এই যে গহ্বরগুলোর ভিতরে মূলত বায়ু থাকে, বায়ু থাকে। সেইখানে যদি কোনো কারণে ইনফেকশন হয়, পানি জমা হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি সাইনোসাইটিস। বুঝছো? সেটাকে আমরা কি বলি? সাইনোসাইটিস। এখন আসো, তার পরবর্তীতে দেখো ওটাইটিস মিডিয়া বা ওটিটিস মিডিয়া লেখছে এখানে, তাই না? ওটাইটিস, ওট শব্দের অর্থই হচ্ছে কান, মিডিয়া শব্দের অর্থ হচ্ছে মধ্যখান। তাহলে কানের মধ্যে কি আছে? মধ্যকর্ণ। তার মানে মধ্যকর্ণের সংক্রমণ যেটা আছে সেটাই হচ্ছে ওটাইটিস মিডিয়া। বুঝতে পারছো? দেখো আরো একটা জিনিস বলে দেই, এই যে আইটিস পাচ্ছ এখানে, এই যে আইটিস, আইটিস মানে প্রদাহ। এখন দেখো তো, সাইনাস, সাইনাসের প্রদাহ তাকেই বলে সাইনোসাইটিস। ওটা, ওটা মানে কান, কোন কান? মাঝের কান, মাঝের কানের প্রদাহ মানে মধ্যকর্ণের প্রদাহ, সেটাই হচ্ছে ওটাইটিস। বুঝতে পারছো? আর এগুলোর লক্ষণ এবং প্রতিকার কি আছে একবার রিডিং দাও, দেখবা যে পানি। বুঝতে পারছো? ওকে ফাইন। এই অধ্যায় নিয়ে আর বেশি কিছু বলার নাই। এই অধ্যায় নিয়ে বেশি কিছু বলার নাই, আমরা পরবর্তী অধ্যায়ে আসবো। ওকে, তাহলে পরবর্তী অধ্যায়ে আসো। দেখো বেসিক্যালি এই অধ্যায়গুলোতে কি হয়, এই শ্বসন ও শ্বাসক্রিয়া আর বজ্র ও নিষ্কাশন, এই দুটো অধ্যায় কি হয় ভাইয়া? এই দুটো অধ্যায় একসাথে করার চেষ্টা করে বেশি। তবে এগুলো তোমরা, এই অধ্যায়টা আরো বিশেষ করে তোমরা ছোটকালে খুব ভালো করে শিখছো। ওই যে বৃক্ক, বৃক্কর গঠন, তারপর হচ্ছে যে নেফ্রন, নেফ্রনের গঠন, এগুলো শিখছো না? তাহলে বৃক্কের গঠন আর নেফ্রনের গঠন যেটা আছে, ওকে, তাহলে বৃক্কের গঠন আর নেফ্রনের গঠন ওই জিনিসগুলো এখানে আছে। বুঝছো? ওকে, দেখো প্রথমে আসো যে একটি মালপিজিয়ান বডি বা সম্পূর্ণ নেফ্রনের চিত্র আঁকো। এটা কেটে দাও, এটা কেটে দাও। মালপিজিয়ান বডি, নেফ্রন, এখানে ডিরেক্ট লেখো আমরা। ওকে, একটু একটু করে দেই। দেখো এখানে অ্যাড করে দাও একটি বৃক্কের গঠন। বৃক্কের গঠন কেমন ভাইয়া? চিত্র সহ, চিত্র সহ মাস্ট। তাহলে বৃক্কের গঠন চিত্র সহ। আর একটা আবার কি? নেফ্রন। তাহলে বৃক্ক এবং নেফ্রন যদি ভালো করে চিত্র সহ শেখো তাহলে গতে একটা কমন পাইতে পারো। বুঝতে পারছো? গতে একটা কমন পাইতে পারো। এখন আসো এই অধ্যায়ের অ্যাডভান্স কি শিখবো। অ্যাডভান্স হয়েছে এই যে আলট্রা ফিল্ট্রেশন, আর একটা টিউবুলার পূর্ণ শোষণ, সক্রিয়ক্ষরণ। মানে কি ভাইয়া? ওই যে তোমরা যখন নেফ্রন পড়বা, ধরো এইটা হচ্ছে আমাদের কি বলো, এইটা হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুল। ক্লিয়ার? এই বোম্যান্স ক্যাপসুল থেকে তোমাদের কি আছে? নিকটবর্তী পেছানো নালিকা। তারপর কি আছে ভাইয়া? তারপর আছে হেনলি লুফ, তারপর আছে হেনলি লুফ, তারপর আবার কি আছে? ডিস্টাল পেছানো নালিকা বা দূরবর্তী পেছানো নালিকা। এই তো। আর এপাশ দিয়ে কি আছে? সংগ্রাহক নালিকা, সংগ্রাহক নালিকা বা সংগ্রাহী নালিকা। এই যে নিকটবর্তী যে পেছানো নালিকা আছে, এখানে কিছু শোষণ ঘটবে, এখানে কিছু শোষণ ঘটবে। এই কথাটাই বলতেছে যে টিউবুলার পূর্ণ শোষণ, সক্রিয়ক্ষরণ, আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন কোথায় ঘটে ভাইয়া? এই যে এখানের মধ্যে আলট্রা ফিল্ট্রেশন ঘটতেছে। আলট্রা ফিল্ট্রেশন, এই জিনিসগুলো একটু পড়ে নিতে হবে ভাইয়া। আর সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস বলতেছি, এটা মাথায় রাখো। সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে কি ভাইয়া? অসমো রেগুলেশন, যেটা আসার চান্সেস সব থেকে বেশি। ক্লিয়ার? তাহলে অসমো রেগুলেশন মানে কি ভাইয়া? পানি সাম্যতা, মানে পানিকে তুমি ঠিকঠাক রাখবা। অসমো রেগুলেশন যদি না বোঝো, ওই এর ক্ষেত্রে একই কথা, যে কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, তাহলে আমি শুধুমাত্র অসমো রেগুলেশন 10 মিনিটে বোঝাই দেবো। বুঝতে পারছো? ওকে ফাইন।
আমরা বুঝে গেছি। তাহলে এখন আসো পরবর্তী অধ্যায় কি আছে? হ্যাঁ, ওকে। ও ঠিকই আছে, চলন ও অঙ্গ চালনা। চলন ও অঙ্গ চালনা, এই অধ্যায় থেকে কি পড়বা? এই অধ্যায় থেকে দেখো যে পার্থক্য, প্রথমেই দেখো অস্থি বনাম তরুণাস্থি কাকে দিছি ভাইয়া? এই অধ্যায় চলন এবং অঙ্গ চালনা চলতে আমাদের কি লাগে? হাড়হাড্ডি লাগে, সোজা কথা, তাই না? এই হাড়হাড্ডি, তার মধ্যে একটা হচ্ছে অস্থি, একটা হচ্ছে তরুণাস্থি, দুইটাই লাগে আমাদের। ওকে ফাইন। কারণ অস্থি ও তরুণাস্থি যারা বুঝো না, দেখো এই যে হাতের যে অস্থিটা এটা হচ্ছে অস্থি, আর গলার যে অস্থি এটা হচ্ছে তরুণাস্থি, বুঝছো? তাহলে আসো, এই যে অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্যটা খুব ভালো করে পড়তে হবে। তাহলে এই যে অস্থি এবং তরুণাস্থির পার্থক্য বইয়ে সুন্দর করে ছক দেয়া আছে, পড়ে নিবা। সোজা কথা একটা বেসিক পার্থক্য বলে দেই, অস্থির মধ্যে হ্যাবার্সিয়ান দ্বন্দ্ব থাকে, আর তরুণাস্থির মধ্যে সেই হ্যাবার্সিয়ান দ্বন্দ্ব থাকে না। হ্যাবার্সিয়ান কিন্তু একটা কমপ্লেক্স সিস্টেম, মানে একটা কমপ্লেক্স একটা তন্ত্র, বুঝতে পারছো? তাহলে এটা গেল আমাদের অস্থি বনাম তরুণাস্থি। তারপরে দেখো অঙ্গ সমূহের মধ্যে কি কি পড়বা। এখান থেকে বেসিক্যালি ওই ইয়া আছে না, এমসিকিউটা বেশি হয় আর কি। হ্যাঁ, দেখো এই যে বক্ষপিঞ্জরের মধ্যে কি কি আছে বলো দেখি ভাইয়া? স্টার্নাম আছে, আর কি আছে? এই যে আমাদের রিপস বা পরশুকা আছে, সেই স্টার্নামের ওই আদর্শ গঠন যেটা আছে, যে মেনুব্রিয়াম পাবা, জিফয়েড প্রসেস পাবা, এই জিনিসগুলো পাবা আর কি। হ্যাঁ, এগুলো একটু পড়তে হবে। আর তারপরে আসলে দেখো একটু আদর্শ, ওকে, একটু আদর্শ কশেরুকার গঠন আছে, এটা লেখেনি, এই যে এখানে লিখছি, কশেরুকার একটি আদর্শ গঠন। ঠিক আছে, একটি আদর্শ কশেরুকার কি কি পাবা তুমি? একটি আদর্শ কশেরুকার কি কি পাবা সেটার গঠন, এবং হাত এবং পায়ের অস্থির বিন্যাস যেটা আছে সেটা। হাত ও পায়ের অস্থি কি কি তোমরা জানো সবাই? হিউমেরাস, রেডিয়াস, আলনা, এগুলো পড়ছো না? হিউমেরাস, রেডিয়াস, আলনা, মেটাকার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। এখানের মধ্যে আবার কি আছে? এখানের মধ্যে খুব সুন্দর একটা ছন্দ আছে না, শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার, মানে কি স্ক্যাপয়েড, তারপরে হচ্ছে কি নেভিকুলার, তারপরে হচ্ছে এই যে অস্থিগুলান আছে আর কি সবগুলান, এই অস্থিগুলান সম্পর্কে আমাদের জানতে হবে। ওগুলো অত কঠিন জিনিস আমার মনে হয় যে অ্যান্সার না করাই উত্তম, বুঝতে পারছো? দরকার কি সহজ জিনিসগুলো থাকতে আমরা এত কঠিন আসবো কেন? হিসাব তো এখানেই। তারপরে যদি কারো এই অধ্যায়ে খুব ভালোবাসা থাকে, তোমরা এই জিনিসগুলো পড়ো, হয়ে যাবে। ক্লিয়ার? এখন আসো তার পরবর্তীতে আর একটা জিনিস আছে কি, একটা জিনিস দেখো এখানে, অস্থি সন্ধির আঘাত, লিগামেন্ট এবং টেন্ডন, এই যে এটা পড়ি, লিগামেন্ট এবং টেন্ডনের পার্থক্য, লিগামেন্ট এবং টেন্ডনের পার্থক্য। এবং আহ শেষে গিয়ে চিকিৎসা পাবা কিছু, ওই যে হাড়াড্ডি কিভাবে ভাঙবে সেগুলো চিকিৎসা কিভাবে করতে হয়, বা স্থান চুক্তি হইলে সেগুলো চিকিৎসা কিভাবে করতে হয়, এইসব কথাবার্তা দেয়া আছে। যদি আমাকে বলো ভাইয়া এই অধ্যায় থেকে কি অ্যান্সার করবো, আমি ডিরেক্ট বলবো যে নো। ক্লিয়ার? এই অধ্যায় থেকে অ্যান্সার করার আমার মনে হয় না যে খুব বেশি একটা দরকার আছে, কারণ এই অধ্যায় ছাড়াও তুমি অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে আসবা। আমার মনে হয় তোমরা যদি এখান থেকে এমসিকিউ এর জন্য পড়ো, এটাই মনে হয় বেস্ট হয়। এখন যদি ধরো কেউ এটার খুব ভালো প্রিপারেশন নিচ্ছ, ভাই তোমাদের আবার মনে করো না যে ভাইয়া না করছে জন্য পড়বো না, গিয়ে একটা কোশ্চিন মনে করো তোমার আশা কমন কোশ্চিন তোমরা পারলা না, পরে আমার গালিগালাজ করবা, এটা বিষয়ে মাফ চাইনি। আমি বললাম যে আমার মতামত তোমাদেরকে দিছি, কারণ এর থেকে সহজ অধ্যায় আছে, আমরা এত কঠিন আগে কেন আসবো? যখন দেখবো যে না আমাদের সহজগুলোতেই সমস্যা আছে, তাহলে আমরা এখানে আসছি, বা এটা আমার আগে থেকে হওয়া আছে। ধরো কারো যদি এমন হয় যে এইটা অধ্যায় অনেক ভালো করে পড়ছো, তোমরা অবশ্যই অ্যান্সার করবা, বুঝতে পারছো? আর কেউ যদি ধরো মনে করো যে এখন মনে করো যে মানে বাঁচতে চাচ্ছ আর কি, যে ভাইয়া আমার যে কোনো মূল্যে এ প্লাস লাগবে, তাহলে ভাইয়া এ প্লাস পাইতে গেলে এই অধ্যায়, এই অধ্যায়টা অন্তত স্কিপ করলে পারবা। স্কিপ করলে কোন স্কিপ? এমসিকিউ এর জন্য স্কিপ না, বুঝতে পারছো? ওকে। আহ ওকে, তাহলে আসো আমাদের পরবর্তী যে অধ্যায় আছে, আর একটা 3 স্টার ইম্পর্টেন্ট অধ্যায়। এই অধ্যায় থেকে কোশ্চিন হরমেশে আসে। এই অধ্যায় কি কি পড়বা? দেখো দেখো অগ্র, এই অধ্যায় মূলত সমন্বয়, দেখো সমন্বয় ও নিয়ন্ত্রণ মানে কি, আমাদের দেহটা কিভাবে সমন্বয় করা হয়েছে এবং এটা নিয়ন্ত্রণ কিভাবে হয় সেটা মূলত অ্যাকচুয়ালি এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে মস্তিষ্ক, কান এবং চোখ নিয়ে। কি কি বললাম ভাইয়া? মস্তিষ্ক, কান এবং চোখ নিয়ে। এই তিনটে সম্পর্কে জিনিস যদি তুমি জানো তাহলে না। দেখো মস্তিষ্ক, যেটার মধ্যে অগ্র, মধ্য এবং পশ্চাৎ মস্তিষ্কের বিভিন্ন অংশ, এগুলো জানতে হবে। দেখো চোখের গঠন এবং দর্শন কৌশল, এটা খুব লাগে, চোখের গঠন এবং দর্শন কৌশল। ক্লিয়ার? দেখো চোখের লম্বচ্ছেদের চিত্র, রড কোণ কোষের মধ্যে পার্থক্য, এটা লাগবে, রড কোণ কোষের মধ্যে পার্থক্য। নিচে আসো, কানের অন্তগঠন, খুবই আসে পরীক্ষায়, কারণ এই কানের অন্তগঠন, কান এমন একটা জিনিস, এইটা হচ্ছে ভাইয়া দেহের ভারসাম্য, কান কিন্তু দেহের ভারসাম্য রক্ষা করে, দেহের ভারসাম্য রক্ষা বা ভারসাম্য বজায় বজায় রাখে, তাহলে এটাও একটু জানতে হবে। এবং শেষে আসো অন্তঃক্ষরা গ্রন্থি ও হরমোন, মানে এই যে এখানের মধ্যে একটা ছক দেখবা, এই ছকের মধ্যে অনেক গ্রন্থি হরমোন নিয়ে আলোচনা করা আছে, যদি খুব ভালো লাগে সেখান থেকে একটু পড়বা। এবং হরমোনের কাজ যেগুলো আছে এগুলো একটু জানতে হবে। মাঝে মাঝে এই হরমোনের কাজ থেকে মাঝে মাঝে না প্রায়শই কোশ্চিন আসে, কোশ্চিন যদি একটু কঠিন করে তাহলে এগুলো থেকে দিতে পারে, বুঝছো? তাহলে এটা গেল। এখন আসো পরবর্তী যে অধ্যায়টা আছে, পরবর্তী অধ্যায় কি কি পড়বা? আরে বাবা, ওকে। দেখো যে মানব জীবনের ধারাবাহিকতা, নবম মানে হচ্ছে যে একটা বাচ্চা কেমনে তৈরি হবে, মানে একটা বাচ্চা কেমনে সৃষ্টি হবে। ক্লিয়ার? তাহলে এখন আসো এখানের মধ্যে যে গ্যামেটোজেনেসিস যেটা আছে, ওকে,
এটার মধ্যে গ্যামেটোজেনেসিস যেটা আছে ভাইয়া, গ্যামেটোজেনেসিসটা জানতে হবে। এই গ্যামেটোজেনেসিসের মধ্যে কি কি আছে? একটা আছে স্পারমাটোজেনেসিস, যেটা থেকে স্পার্ম তৈরি হয়, মানে বীর্য, বীর্য। আর এটা আছে ওজেনেসিস, যেখান থেকে তৈরি হয় কি বলো, ডিম্বাণু, ডিম্বাণু। এটা এখানে বীর্য না বলে এখানে শুক্রাণু বলি, তাহলে ভালো হবে। শুক্রাণু কি তৈরি হয় ভাইয়া? শুক্রাণু। এখান থেকে তৈরি হয় শুক্রাণু, এখান থেকে তৈরি হয় ডিম্বাণু। এই দুটা প্রসেস জানতে হবে, স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস। ওকে, এখন আসুন নিষেক এবং ভ্রূণের বিকাশ। এই যে নিষেক প্রক্রিয়া, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, এই যে ধারাগুলো আছে, এই ধারাগুলো একটু পড়তে হবে, এই ধারাগুলো একটু পড়তে হবে। ওকে, আসো তার পরবর্তীতে। ওকে, পরবর্তী অধ্যায় যেটা আছে এটাতে আসো। হ্যাঁ, আসো, এখন আসো যে আরেকটা খুবই ইম্পর্টেন্ট অধ্যায় বলতে পারো, যে এটাকে আমি আমি দেবো 2 স্টার। হ্যাঁ, দেখো এইখানের মধ্যে কি কি আছে। দেখো প্রতিরক্ষা মানে ইমিউনিটি, ইমিউনিটি অধ্যায় যেটা আছে, মানবদের প্রতিরক্ষা অ্যাকচুয়ালি দেয় কেমনে। এইটা অ্যাকচুয়ালি কই থেকে কোশ্চেন হবে জানো? তোমাদেরকে আগে বলি, ব্লাড, ব্লাড এবং এই অধ্যায় 10 অধ্যায় একসাথে কোশ্চেন হওয়ার চান্সেস আছে। ক্লিয়ার? কেন? কারণ রক্তের সাথে এটা সম্পর্কযুক্ত, রক্তের সাথে এটা সম্পর্কযুক্ত। তোমরা যে শ্বেত রক্তকণিকা পড়ছো না, সেই শ্বেত রক্তকণিকার সাথে এটা সম্পর্কযুক্ত। শ্বেত রক্তকণিকার কাজ কি? দেহকে প্রতিরক্ষা দেওয়া। আর এরও কাজ কি? দেহকে প্রতিরক্ষা দেওয়া। এই তো, এই হিসাব কিতাব। এই স্তরগুলো আছে, প্রথম স্তর, তারপর দ্বিতীয় স্তর, এবং আছে তৃতীয় স্তর। এই যে এই স্তরগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। পরবর্তী দেখো অ্যান্টিবডির গঠন যেটা আছে, অ্যান্টিবডির গঠন, এটাতে তোমরা 3 স্টার ইম্পর্টেন্ট করো। অ্যান্টিবডির গঠন 3 স্টার, অ্যান্টিবডির গঠন খুবই আসে, অ্যান্টিবডির গঠন। তারপরে আসো যে টিকা বা ভ্যাকসিন যেটা আছে, এই ভ্যাকসিনের কার্যকরী ও মানুষ সুরক্ষা এর গুরুত্ব মাঝে মাঝে দেয়া যায়, ঘতে দিয়ে দিতে পারে, লেখার মতো আর কি, বাংলা লেখার মতো, সমাজ বিজ্ঞান যেমন লেখে ওরকম। ওকে, আসো তার পরবর্তীতে, এখন আসো দেখো জিন তত্ত্ব বিবর্তন, এটা নিয়ে একটু কথা বলার আছে ভাইয়া। দেখো আমি কিন্তু কিছু অধ্যায় অনেক দ্রুত টেনে আসছি, আর কিছু অধ্যায় অনেক কথা বলছি। যে অধ্যায়গুলোতে অনেক বেশি কথা বলছি, বুঝবা যে ওখান থেকে কোশ্চেন আসবেই। বুঝছো? ওখান থেকে কোশ্চেন আসবেই। জিন তত্ত্ব বিবর্তন, এখানে দাও ইনফিনিটি স্টার। ক্লিয়ার? দেখো জিন তত্ত্ব বিবর্তনের মধ্যে দুটো জিনিস মনে রাখবা, মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এর ব্যতিক্রম। মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এর ব্যতিক্রম। ক্লিয়ার? দেখো মেন্ডেলের প্রথম সূত্র, তাহলে মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এটা লিখছে। চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা যেটা আছে, তোমরা যদি কেউ না বুঝো তাহলে আমাকে বলবা চেকার বোর্ড কেমনে করতে হয় বা এই সূত্রগুলো কেমনে প্রমাণ করতে হয়, আমি তোমাদের শিখাই দেবো। 30 মিনিটের মতো লাগবে, আমি একদম 2টা সূত্র অল ক্লিয়ার করে দিতে পারবো। বুঝতে পারছো? তাহলে এখন আসো মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটা আছে, ওই যে বললাম যেটা, মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, চেকার বোর্ড। এখন এই যে এইটা হচ্ছে 5 স্টার, এটা হচ্ছে কি স্টার? 5 স্টার। মানে কি? ব্যতিক্রম। যেখানেই ব্যতিক্রম, যেখানেই ব্যতিক্রম সেখানেই কোশ্চিন। বুঝতে পারছো না? যেখানেই ব্যতিক্রম সেখানেই কোশ্চিন, তাহলে এইটা পাইলাম আমরা। তার পরবর্তী আসলে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, মানে কি? এক্স লিঙ্ক ডিসঅর্ডার। ধরো কারো ক্ষেত্রে যদি জিনগত পরিবর্তন এক্স লিঙ্ক ডিসঅর্ডার হয়ে যায়, তাহলে তাদের ক্ষেত্রে কি কি ধরনের অসুখ হয়? একটা হচ্ছে বর্ণান্ধতা, লাল সবুজ বর্ণান্ধতা, মানে ও লাল আর সবুজের মধ্যে পার্থক্য করতে পারে না। একটা হচ্ছে হিমোফিলিয়া, হিমোফিলিয়া। আর একটা নিচে আসো থ্যালাসেমিয়া, এখানে দেয়নি, ওটা যদিও আলাদা জিনিস। তাহলে আমরা এই লাল সবুজ বর্ণান্ধতা গুলো একটু ভালো করে পড়বো। আর একটা জিনিস একটু এক্সট্রা অ্যাড করে নাও, সেটা হচ্ছে এ বিও ব্লাড গ্রুপ, এ বি ও ব্লাড গ্রুপ, এ বি ও ব্লাড গ্রুপ। এই কয়টা জিনিস পড়িও ইনশাল্লাহ। এই উপরে দুইটা পড়লেই, এই 3টা পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, তাহলে এখন আসো আমাদের পরবর্তী যে অধ্যায়টা আছে সেটাতে আসো। তারপরে দেখো প্রাণীর আচরণ, ভাইয়া পড়ার দরকার নেই, শুধু এমসিকিউ এর জন্য পড়িও, এমসিকিউ এর জন্য পড়িও। কারণ এই আজে বাজে অধ্যায় থেকে অ্যান্সার করে মার্ক খাওয়ার কোনো দরকার আছে? মার্ক খাওয়ার কোনো দরকার নেই। তারপরে যদি যাদের একটু কারেন্ট বেশি, তারা যদি পড়তে চায় তাহলে এগুলো পড়িও, ট্যাক্সিস এর উদাহরণ, তারপরে মৌমাছির শ্রম বন্টন বা এবং ওয়াগেল নৃত্য, এবং হচ্ছে কি পরিজনের কারণ এবং কৌশল। যদি খুব পড়তে ইচ্ছা করে এই কটা পড়িও। এখন আসো আমি আসলে যেটাতে আসতে চাচ্ছি, যে ভাইয়া এখন আমি পড়তে চাচ্ছি একদম, এই মুহূর্তে সবগুলো পড়া সম্ভব না আমার। ধরো কেউ বলছো যে ভাই এই মুহূর্তে সবগুলো পড়া সম্ভব না, তাহলে আমি কি করব? আমি কি করব? আমি এখানে বলি, দেখো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তাহলে আমরা ধরো তোমরা আমার কাছে বলতেছো ভাইয়া আমাদের জন্য একটু শর্ট করে দেন। ওকে, আমি তাহলে একটু শর্ট করে দিই তোমাদেরকে। দেখো শর্ট করে দিচ্ছি, শর্ট করে দিচ্ছি একটু। ওকে, দেখো প্রথমে হচ্ছে আমাদের শ্রেণী, প্রথম অধ্যায়, প্রাণীর বিভিন্নতা ও কি, ওকে, সরি, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস। 2 নাম্বার হচ্ছে ভাইয়া প্রাণী পরিচিতি, প্রাণীর পরিচিতি, প্রাণীর পরিচিতি।
3 নাম্বার হচ্ছে ভাইয়া পরিপাক ও শোষণ। পরিপাক ও শোষণ। 4 নাম্বার হচ্ছে ভাইয়া রক্ত ও সংবহন। রক্ত ও সংবহন। 5 নাম্বার হচ্ছে ভাইয়া সমন্বয় ও নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ। 6 নাম্বার হচ্ছে ভাইয়া জিনতত্ত্ব ও বিবর্তন। বিবর্তন। এখন আসলে যদি আরো একটু কেউ বেশি পড়তে চায় তাহলে 5 এবং 6, মানে হচ্ছে কি শ্বসন ও শ্বাসক্রিয়া, বজ্র ও নিষ্কাশন, এই দুটো কম্বাইন কোশ্চেন আসলে আসতে পারে। এখন আসলে ভাইয়া আরো মনে করো যে আরো বেশি একদম ভাইটাল জিনিসগুলো জানতে চাচ্ছ যে ভাইয়া একদম আমাদের লাগবেই লাগবে, প্রাণীর শ্রেণীবিন্যাস ও বিভিন্নতা, পরিপাক ও শোষণ, রক্ত ও সংবহন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, জিনতত্ত্ব ও বিবর্তন। এই 5টা অধ্যায় পড়লে আমি বলতে পারি তোমরা মোটামুটি 40 আপ করবা। মোটামুটি 40 আপ করবা, বুঝতে পারছো? আর যদি রিক্স এড়াইতে চাও তাহলে তোমরা 5-6 করে নিবা। রিক্স এড়াইতে চাইলে 5-6 করে নিবা, তাহলে একদম ফুল কি হবে ভাইয়া? 50। ফুল 50, হাফ সেঞ্চুরি করে ফেলবা। 50-এ 50, বুঝতে পারছো? এতক্ষণ ধরে যে সাজেশন গুলো দিলাম একটু মনোযোগ দিয়ে পড়ো, যে টপিক গুলো পড়তে বললাম একটু মনোযোগ দিয়ে পড়ো, ইনশাআল্লাহ সাকসেস আসবেই আসবে এবং তোমরা খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারবা। আরো বলি যে এই মুহূর্তে সময় নষ্ট করার মতো কোনো সময় তোমাদের হাতে নেই, কারণ তোমাদের দরজায় কিন্তু অলরেডি পরীক্ষা নক করা শুরু করছে, তাই না? এখন দেখবো যে সময় তোমাদের কাটতেছে একদম, ওই যে আইনস্টাইনের আপেক্ষিকতা পড়ছো না, সেরকম দেখবো যে সময় একদম কাটতেছে, তাই না? একদম সময়ের অবস্থা খুব 12টা, মানে সকালে ঘুম থেকে উঠবে দেখবে বিকাল হয়ে গেছে, বিকালে ঘুম থেকে বিকালে টেবিলে বসবে দেখবে সকাল হয়ে গেছে, এমন একটা অবস্থা। তো এই সময়ে সময় নষ্ট করিও না। বাবা মা অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াচ্ছে, তাদের মান ইজ্জত রাখতে হবে এবং তোমার নিজের জন্য, এবং তোমার নিজের জন্য। কারণ কি ভাইয়া, তোমার লাইফে কিন্তু তুমি ভোগ করবে, আর কেউ ভোগ করবে না। সো তোমার নিজের জীবনের জন্য হলেও এখন পড়তে হবে, কারণ রেজাল্ট ফ্যাক্ট। কারণ ভালো পজিশন এবং ভালো ইউনিভার্সিটি যেটাই বলো না কেন, সিট বা চান্স নিশ্চিত করতে রেজাল্ট লাগবে, কারণ ভাই জিপিএ মার্ক আছে। কে কি বললো না বললো ওগুলো গায়ে লাগানো যাবে না, জিপিএ মার্ক যেহেতু আছে, সো একাডেমিক রেজাল্ট ভালো করতে হবেই হবে। ইভেন যারা মেডিকেল প্রিপারেশন নিবা, মানে আমার সাবজেক্ট তো সেখানে একটু বেশি মার্ক থাকে, তো আমি তাদের ক্ষেত্রে বলতে পারি ভাই জিপিএ মার্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ মেডিকেলে ভাইয়া .02.25 এর জন্য সিরিয়াল কই যাবে হুশ পাবে না। সো জিপিএ মার্কটা ঠিক রাখতে হবে, যার জন্য আমাদের কি করতে হবে বলো? এই এই ক্লাসটা যা যা জিনিসগুলো দিলাম একটু মনোযোগ দিয়ে একটু ভালো করে বসে ধীরে সুস্থে একদিন একদিন করে ধরো। ধরো আজকে তুমি ধরলাম, মনে করো যে আমি যে টপিক গুলো দিলাম ওই টপিক অনুযায়ী তুমি এখন থেকে যদি পড়ো, এখন থেকেই যদি পড়ো, তাহলে দেখো যে তোমার মনে করো যে 4-5 দিনেই মনে করো যে শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে তুমি পরে 4-5 দিন আবার বোটানি যেটা আছে বলতে জীববিজ্ঞান প্রথম পত্র যেটা আছে সেটা পড়বা। এর ঠিক পরের ক্লাস যেটা আছে, পরের ক্লাসে আমি ইনশাল্লাহ তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্রের এরকম সাজেশন দেবো, এবং সেই টপিক গুলো পড়লে আমার বিশ্বাস তোমরা 2 পত্রেই মোটামুটি A+ কনফার্ম করতে পারবা। 2 পত্রে A+ কনফার্ম করতে পারবা। ঠিক আছে, তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এই মুহূর্তে অসুস্থ হওয়া যাবে না, হ্যাঁ? সো একটু সুস্থ থেকে পড়াশোনাগুলো রেগুলার করো। সবার সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।